সুন্দর মেয়েদের প্রতি শুধু ছেলেরাই আকৃষ্ট হয় না, আশিক জিন নামক এক ধরনের জিনও আকৃষ্ট হয়। তাই সুন্দর মেয়েরা একা চলাফেরা করা থেকে সাবধান। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। রিদি আপা আমার বড় চাচার মেয়ে, ভালো নাম রিদিতা। আমরা সবাই তাকে রিদি বলে ডাকি। রিদি আপা আমাদের পরিবারের একমাত্র কন্যা সন্তান হওয়ার সুবাদে তিনি আমাদের যৌথ পরিবারের সকলের মধ্যমণি। সবাই আপাকে আদর ভালোবাসে বড় করেছেন। আপাও আমাদেরকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। আপা যখন মেট্রিক পাশ করলো তখন তাকে আমাদের গ্রামের একটা কলেজে ভর্তি করে দেওয়া হয়। দেখতে অপরূপ সুন্দরী হওয়ায় তার আগে থেকে আপার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। চাচা সেসব ফিরিয়ে দেয়, তার স্বপ্ন মেয়েকে বড় শিক্ষিত বানাবেন। তবে ভাগ্য যেন ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল। এক ঝড়ের বিকেলে আপা কলেজ থেকে ফিরে চাচিকে বলেন, আমি আর কলেজে যাব না। তোমাকে কতদিন বলেছি আমার ভয় করে। মনে হয় কে যেন আমার পিছু পিছু আসে, আমাকে দেখে তাকিয়ে থাকে। আমি হাঁটার শব্দ পাই, আমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটে সে। অথচ পিছনে ফিরে দেখি কেউ নেই, কোনো কাকপক্ষীও নাই। আমি দৌড়াতে শুরু করি, বাকি রাস্তাটা আমি দৌড়ে দৌড়ে আসি। তখন মনে হয় সে অদৃশ্য কেউ আমার ঠিক কানের কাছ দিয়ে আসে। মনে হয় সেও আমার সাথে সাথে দৌড়ায়। আবার যখন কোনো সঙ্গী পাই এদিকে আসার, তখন আবার এসব অনুভব করি না। আজকেও আরও বেশি ভয়ানক ব্যাপার হয়েছে। আমি যখন নদী পাড় দিয়ে ছাতা হাতে হাসছিলাম, তখন হঠাৎ করে দেখি আমার শরীরে একটা গরম বাতাস স্পর্শ করে গেছে। ঝড় বৃষ্টির দিনে গরম বাতাস স্বাভাবিক ব্যাপার না, কিন্তু তারপরে যা হলো সেটা আরও অস্বাভাবিক। স্মৃতিগুলো ঝাপসা। তবে এতটুকু মনে আছে যে আমি যা দেখলাম, আমি হুট করে অন্য একটা জায়গায় চলে গেছি, যেখানে ফুল বাগানের শুরু আছে কিন্তু শেষ নেই। সুন্দর সুন্দর অনেক মানুষ সে বাগানে কাজ করছে। তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ছিল না। মনে হচ্ছিল যেন তাদের শরীর থেকে আলো বের হচ্ছে। আমার সাথে একটা যুবক ছেলে ছিল, তাদের দলেরই। ছেলেটা তাদের কি যেন বলছে, আমিও তাদের সাথে হেসে কথা বলছিলাম। ছেলেটার সাথে আমাকে দেখে অন্য মানুষগুলো খুব খুশি হয়েছিল, আমাকে এটা সেটা এনে দিচ্ছিল। আমি আনন্দ সহকারে তাদের দেখছিলাম, তাদের দেওয়া খাবার খাচ্ছিলাম। সেগুলো এত সুস্বাদু যে বাংলার সেরা রাঁধুনির কাছে হার মানবে। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার তখন হুঁশ ছিল না। আমি যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম সেটা আমি ভুলে গিয়েছিলাম। ভুলে গেলাম আমি কে, কি আমার পরিচয়। এরপর ছেলেটা আমাকে কোথায় যেন নিয়ে গেল। অদ্ভুত একটা কাঠের মতো দরজা, তার ওপাশ থেকে আবার আলো আসছে। মেঘের মতো ঘন কুয়াশা, কাশ্মীরি শালের মতো কারুকাজ করা সাদা পর্দা। ওটার ওপাশে আসতে আমার হুঁশ ফিরে এলো। আমি দেখি আমি সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি, হাতে 2টা আপেল আর একটা আংটি। সেসব খুলে নদীতে ছুঁড়ে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। এবার বল আমি কি করব। আবার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেয়ে গেলেন। চাচাকে বললেন ঘটনাটা। চাচাও বারবার নিজের মেয়ের থেকে আগ্রহ এবং ভীত সহকারে ঘটনার খুঁটিনাটি বের করার চেষ্টা করছেন শুনে শুনে। শেষ পর্যায়ে এক মাওলানার কাছে মেয়েকে নিয়ে হাজির হলেন। মাওলানা সাহেব সব শুনে চমকে উঠলেন। একটা তাবিজ দিয়ে বললেন, এটা জিন, এটা আশিকি জিনেরই কাজ। মেয়ে অনেক সুন্দর, একলা একলা চলাফেরা করে বিদায় জিনের নজর পড়েছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন মেয়ের, নইলে কপালে খারাপই আছে বইলা দিলাম। চাচা মাওলানার কথা শুনলেন। পরের শুক্রবারই পারিবারিকভাবে বড় ভাইয়ের সাথে রিদি আপার বিয়ে দিয়ে দিলেন। আব্বা বেজায় খুশি। এরকম গুণবতী এক মেয়েকে নিজের পুত্রবধূ করে পাওয়া যেন তার স্বপ্ন ছিল। আম্মাও খুশি। পাড়ায় খুব গর্ব করে বলে বেড়াচ্ছিল, আমার ছেলের বউর মতো আরেকটা মেয়ে এলাকায় নেই। আমার বউ না, সাক্ষাৎ পরি নিয়ে আসছি। যেমন রূপ তেমন গুণ, তার চেয়ে দারুণ তার আচার ব্যবহার। পাড়ার আন্টিরা নিজের ছেলের জন্য আপার মতো কাউকে খুঁজতে শুরু করেন। রিদি আপা হয়ে উঠলেন আমার একজন অভিভাবক, একজন বোন এবং একজন ভাবির আদর্শ মিশ্রণ। আমাকে নিজের ভাইয়ের মতো আদর করতে থাকেন। আমি আপার জন্য স্কুল থেকে ফেরার পথে আচার বড়ি এসব নিয়ে আসি। আপা অনেক খুশি হন। মাঝে মাঝে তিনি টিফিনে টাকা দেন। আবার বিয়ের ঠিক 1 বছরের মাথায় আবার সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাড়িতে উৎসব উৎসব ভাব। আম্মা 2টা কাজের মেয়ে রাখলেন। সকাল বিকাল আপাকে জিজ্ঞেস করছে কি খাবে, কি রান্না করবে। আমিও নিয়ম করে প্রতিদিন এটা সেটা নিয়ে আসতাম। আবার নিজেও আমাকে বলতেন, ভাই টাকা নিয়ে যাস, অমুক জিনিস খেতে ইচ্ছে করছে নিয়ে আসিস। আমার ভাই স্বপ্নের সাগরে ভাসতে লাগলেন। বৃহস্পতিবারে ভাইয়া বাসায় আসতেন। আসার সময় অনাগত বাচ্চার জন্য এটা সেটা নিয়ে আসতেন। একবার দেখা গেল ভাইয়া অবচেতন মনের খেয়াল একটা দোলনা কিনে এনে আব্বাকে দেখিয়ে বলছে, আব্বা তোমার নাতির জন্য দোলনা আনছি। আব্বা হাসতে হাসতে গড়িয়ে পড়েন, বলেন নতুন আব্বাকে পেয়ে আমাকে ভুলে যাবি না তো। আম্মা মনে করিয়ে দেন কয়েকদিন আগে আনায় আরেকটা দোলনার কথা। ভাইয়া লজ্জা লাল হয়ে যায়। একটা দোলনা চলে আসে আমার দখলে, বারান্দায় টাঙিয়ে দেওয়া হয় আমার জন্য। আমি সারা বিকাল সেটা বিড়াল কোলে নিয়ে বসে থাকি। আবার ডেলিভারির সময় ঘনিয়ে আসতে থাকলো। আবার মধ্যকার চঞ্চলতাটা হ্রাস পেতে থাকলো। আম্মা আপাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে আম্মা, কিছু হয়েছে? রাফসানের সাথে ঝগড়া করছো নাকি বাড়ির কথা মনে পড়তেছে, বাড়িতে যাইবা? আবার চুপচাপ থেকে ঢুকরে কেঁদে ওঠেন। আমাকে বলেন, আম্মা আমি স্বপ্নে সেই মানুষগুলোকে আবার দেখতে শুরু করেছি। আমি দেখি সেই ফুল বাগানে আবার যাই। তবে এবার আর কেউ আমার সাথে কথা বলে না। সবাই কেমন রাগি চোখে তাকিয়ে থাকে। আর ওই ছেলেটা দূরে দাঁড়িয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। আমাকে কী সব যেন বলে। ঝাপসা থাকা সেসব কথা ঘুম ভাঙলে ভুলে যাই। শুধু মনে থাকে আমাকে সে বলে আমি নাকি ধোকা দিয়েছি। আম্মা ঘাবড়ে ওঠেন, বলেন চিন্তা করো না, ডেলিভারির আগে মায়েরা হরহামেশা এসব স্বপ্ন দেখে থাকে। তুমি ঠিকমতো খাও দাও আর ঘুমাও। আপা আশ্বস্ত হন। তবে আম্মা হন না।
আম্মা এখান সেখান থেকে কবিরাজ হুজুরের খোঁজ নিতে শুরু করে, তাদের সাথে দেখা করে আব্বাকে নিয়ে গিয়ে। তাদের কেউ কেউ বাড়িতে এসে ঘুরেও যায়। একজন বাড়ির চারপাশে কী সব পুঁতে রেখে গেল, বলল আজ থেকে বাচ্চার জন্মের অন্তত 90 দিন ঘর থেকে বের হওয়া যাবে না, ঘর থেকে বের হলে বিপদের সম্ভাবনা আছে। কিছুদিন পর এক মধ্যরাতে আপার প্রসব বেদনা উঠতে শুরু করে। আপা আম্মাকে ডাকেন, শব্দ পেয়ে আমিও ঘুম থেকে উঠে যাই। আপার ঘরে গিয়ে দেখি আপার চোখ মুখ কেমন নীল হয়ে গেছে। আব্বা হাসপাতালে ফোন করে বলেন ডাক্তার নার্স পাঠাতে, যত টাকা লাগুক আমি দিব। সেখান থেকে বলা হয় তাড়াতাড়ি গাড়ি পাঠাচ্ছে, কিন্তু বাড়িতে ডেলিভারি করা যাবে না, বাড়িতে করা রিক্সি। তাছাড়া অনেক যন্ত্রপাতির প্রয়োজন পড়তে পারে, সেসব বাড়িতে আনা অসম্ভব। আব্বা দায় খুঁজতে শুরু করেন। খুব কাছে একজন দায়ী থাকতেন, তার বাড়ি গিয়ে জানা যায় তিনি বেড়াতে গিয়েছেন মেয়ে বাড়িতে। আব্বা ফিরে এসে হাসপাতালে ফোন করে গাড়ি পাঠাতে বলেন। এত সব মিনিট 15 মধ্যে হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িও হাজির হয়ে যায়। আব্বা যেতে রাজি হচ্ছিল না, বলছিলেন হুজুর না করেছে, যদি পরে বাচ্চার ক্ষতি হয়। আম্মা বলেন কোনো রাস্তা নাই, হাসপাতালে যাওয়া লাগবেই। আপাকে হাসপাতালে নিয়ে হলে ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। আমাদের পরিবারে যেন ঈদ লেগে গেল। তবে সেই এক রাতেই আপা হাসপাতালে থাকা অবস্থায় আবার স্বপ্ন দেখেন। সে অদ্ভুত লোকটা বলছে, তৃষ্ণা মেটাবার সময় এসে গেছে, আমি এবার আসছি, প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। আপা দরপর করে ঘুম থেকে উঠে আম্মা আর আপার আম্মাকে সব বলল। তারা চিন্তিত থাকেন এই ব্যাপারটা নিয়ে। আম্মা বলেন বোর হলে সে হুজুরের কাছে আবার যাব, চিন্তা করো না। আপা আশ্বস্ত হন। সেদিন ভোরেই সে হৃদয় বিদারক আলো ফোটার পর দেখা গেল আমার ফুটফুটে বাতিজার শরীর নীল হয়ে আছে, চোখের মনি সাদা হয়ে আছে। তার করুণ দৃষ্টিতে সে দপদপ সাদা চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আগে এক অজানা রহস্যের সঙ্গে সমাপ্ত হলো দুটি পরিবারের অসংখ্য মানুষের তিলে তিলে বোনা হাজারো স্বপ্ন। আমার আপাটাও কেমন যেন পাগল হয়ে গেলেন তারপর থেকে। গল্পটা বাস্তবতার আলোকে ছিল। গল্পটা ততটা ভয়ানক ছিল না, কিন্তু গল্পটা পড়ে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে।